আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ বাংলাদেশের চামড়া শিল্প বর্তমান প্রেক্ষিত এবং এর ভবিষ্যৎ শীর্ষক আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সাথে আছি আমি আহমদ শামসুদ্দিন। দর্শক, বাংলাদেশের চামড়া শিল্প বাংলাদেশের একটি অন্যতম বৃহৎ সম্ভাবনাময় রপ্তানি খাত। গার্মেন্টস শিল্পের পরেই এই খাতটির অবস্থান। রপ্তানি খাতে এই চামড়া শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে। গড়ে প্রায় প্রতি বছর প্রায় $1.14 বিলিয়ন বা প্রায় 15,000 কোটি টাকার মতো এই খাত থেকে আয় হয়ে থাকে এবং এই চামড়া শিল্পের প্রায় বৃহৎ অংশ প্রায় 80% আহরণ হয়ে থাকে ঈদ উল আজহা বা কুরবানির মৌসুমে। একই সাথে বাংলাদেশে লক্ষ লক্ষ প্রায় কোটির উপরে পশু জবাই হয় এবং এই খাত থেকে প্রচুর পরিমাণ চামড়া আহরণ হয়ে থাকে। দর্শক, আমরা লক্ষ্য করেছি যে গেল কয়েকটি বছর ধরে এই শিল্পে বা এই খাতে একটা অস্থিরতা বিরাজ করছে। আমরা দেখছি যে চামড়ার প্রতি বছরই ক্রমশ দাম কমছে। চামড়া ব্যবসায়ীরা দাবি করছেন যে তাদের বিক্রিত চামড়ার মূল্য ফেরত পাচ্ছেন না। আবার এই বিশাল অংশের চামড়াগুলো যেভাবে আহরণ হয়ে আসছে ঐতিহ্যগতভাবে এদেশের আলেম ওলামারা সংগ্রহ করেন, তারাও ইদানিং লক্ষ্য করা যাচ্ছে মাঝে মধ্যে তাদের অনীহা প্রকাশ করছেন চামড়া আহরণ করতে। এইসব মিলিয়ে একটা মিশ্র পরিস্থিতি, মিশ্র প্রতিক্রিয়া জনমনে সৃষ্টি হয়েছে। দর্শক, আজকে আমরা এই প্রসঙ্গটি নিয়েই আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে। আমি আমাদের অতিথিবৃন্দকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব এমরান আহমদ চৌধুরী, সরকার দলীয় সংসদ সদস্য, সিলেট 6। এরপরে আছেন আমাদের মধ্যে জনাব মুফতি আবুল হাসান, তিনি বিরোধী দলীয় জোটের সংসদ সদস্য, সিলেট আসন 5। আমাদের মধ্যে আছেন ব্যবসায়ী নেতা জনাব ফালাউদ্দিন আলী আহমদ, FBCCI এর সাবেক পরিচালক এবং সিলেট চেম্বার অফ কমার্সের সাবেক ভাইস প্রেসিডেন্ট। আমাদের মধ্যে উপস্থিত আছেন আলেম প্রতিনিধি মাওলানা মুসলিউদ্দিন রাজু, সভাপতি বাংলাদেশ কওমি মাদ্রাসা বোর্ড, বেফাকুল মাদারিসিল আরাবিয়া। এবং উপস্থিত আছেন বিশিষ্ট লেখক, গবেষক এবং আজাদ্দিনী এদারায়ে তালিম বাংলাদেশের মজলিসে শুরা সদস্য জনাব সৈয়দ মবনু। আমাদের সাথে প্যানেল সাংবাদিক হিসেবে আছেন জনাব ফৈজুর রহমান, সাহিত্য সম্পাদক, সিলেটের ডাক, জনাব নওয়াজ মারজান, সিনিয়র রিপোর্টার, বাংলা মেইল, জনাব ডালিম রেজা, সম্পাদক, সচিত্র, সিলেট। আমি আজকের এই এপিসোডে এবং আজকের এই অনুষ্ঠানে আমাদের অতিথিবৃন্দকে সেন্টার ফর ইসলামিক রিসার্চের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ মোহতারাম। আমরা লক্ষ্য করছি যে দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশের এই সম্ভাবনাময় একটি শিল্প, চামড়া শিল্পের প্রতিনিয়ত মূল্যহ্রাসগত দিক থেকে একটা অস্থিরতা বিরাজ করছে। অন্যদিকে আমরা ইদানিং লক্ষ্য করছি যে এদেশের বড় অংশের চামড়া যারা কুরবানির মৌসুমে আহরণ করে থাকেন, আমাদের আলেম ওলামা যারা আমাদেরকে এই সেবা দিয়ে আসছিলেন দীর্ঘদিন ধরে, তাদের মধ্যে একটা অনীহা বিরাজ করছে যে তারা এবছর চামড়া কালেকশন করবেন কি করবেন না, এরকম একটা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো এইসব পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের আজকের এই আলোচনা। আমি প্রথমে আমাদের আলিম প্রতিনিধি জনাব মুসলিউদ্দিন রাজু সাহেবের কাছে যেতে চাই যে আপনারা দীর্ঘদিন ধরে এই আমাদেরকে এই সেবাটা দিয়ে আসছিলেন এবং এটা যেভাবে মাদ্রাসা এবং শিক্ষা ব্যবস্থার সেবা হচ্ছিল, ঠিক তেভাবে জাতি বিশাল একটা সেবা পাচ্ছিল যে এই বড় অঙ্কের একটা প্রায় চামড়া শিল্পের প্রায় 80% প্রোডাকশন হয় এই কুরবানির ঈদকে কেন্দ্র করে বা কুরবানিকে কেন্দ্র করে। এই জায়গাটা আমাদের এই যে বিশাল চামড়ার কালেকশনটা আপনারা সেবা দিয়েছিলেন যে আপনাদের মাধ্যমে কালেকশন হচ্ছিল। এবছর আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি কেউ ঘোষণা দিয়েছেন যে কালেকশন করবেন না। তো এই পরিস্থিতি কেন গেলেন আপনারা? ধন্যবাদ আপনাকে। আসলে জনগুরুত্বপূর্ণ একটা ইস্যু যে চামড়া শিল্প নিয়ে আলোচনা, একটা জাতীয় ইস্যু এবং অতি জনসংশ্লিষ্ট এই বিষয়টা। আসলে চামড়া শিল্পটা অনেক পুরাতন একটা শিল্প এবং বাংলাদেশে রপ্তানি আয়ের সবচেয়ে বেশি ইনকাম হয় পোশাক রপ্তানি থেকে। এরপরেই মূলত চামড়ার অবস্থান, চামড়ার তৈরি জিনিসপত্র এগুলো রপ্তানি হয়। ইদানিং রিসেন্টলি মেডিসিন একটা রপ্তানির একটা আইটেমের মধ্যে গিয়েছে। তো চামড়া শিল্পটা আসলে এটা অনেক প্রাচীন একটা শিল্প
তো সময়ের ব্যবধানে একটা সময় বাংলাদেশ থেকে কাঁচা চামড়া রপ্তানির একটা ব্যবস্থা ছিল। তো এটা বর্তমান সরকারের নীতিমালার কারণে এটা এখন কাঁচা চামড়াটা আর রপ্তানি হয় না। তো এখন প্রক্রিয়াজাতকরণ হয়। তো আসলে এই সময়টাতে কুরবানির এই সময়টাতে চামড়া নিয়ে আলোচনা হয়। তা আমি আসলে বিশেষ করে আজকের যারা আয়োজক তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে তারা একটা গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচিত করেছেন। তো এটার কারণ হলো মূলত যে চামড়ার যে সমস্ত শিল্পের মাধ্যমে যে সমস্ত আইটেম সামনে আসে, প্রত্যেকটা আইটেমের দাম বাড়তেছে। কিন্তু শুধু চামড়ার দামটা কমতেছে। এটা শুধু এই কুরবানির সময়। বিশেষ করে বিগত বছর সিলেট সিটি কর্পোরেশনের মাদ্রাসাগুলোতে ক্রেতা শূন্য এবং এই চামড়াগুলিকে অনেক সময় গর্তে ফালানোর মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং বিশেষ করে শহরে চামড়া রাখা এবং চামড়া সংরক্ষণ এবং বিশেষ করে এর বর্জ্য থেকে যে সমস্ত পরিবেশ দূষণ হয়, এটা সিটি কর্পোরেশনের জন্য বেশ জটিল হয়। তো এই কাজগুলি আলিম উলামা মাদ্রাসার ছাত্ররা এই কাজগুলি করতেন জনসেবা হিসাবে, প্লাস এটাকে মাদ্রাসার অনেকটা ফায়দা হতো। আমরা অনেক মাদ্রাসা আমরা চামড়া সংগ্রহ করতেছি। এখানে অধিকাংশ মাদ্রাসায় আমরা চামড়া সংগ্রহ করতেছি, কারণ এটা এটা একটা ঐতিহ্য। বলতে চাচ্ছেন যে এই চামড়ার মূল্যটা শুধু সিলেট অঞ্চলে কমেছে? সিলেট অঞ্চলে ব্যাপকভাবে কমেছে এবং এখানে ক্রেতাই পাওয়া যাচ্ছে না। এটা সিলেট সিটি কর্পোরেশনে, এজন্য এখান থেকে কিছু ভাইয়েরা দাবি উত্তোলন করেছেন, এটা সিলেট থেকেই হয়েছে। বাংলাদেশ অন্য কোথাও এই ধরনের কোনো আয়োজন সামনে রাখা হয়নি। বাকি সামগ্রিকভাবে এই শিল্পটা বর্তমানে বিশেষ করে এবছর গত যে বছর যেটা হলো সেখানে রপ্তানি আয় আমি দেখেছি চামড়া শিল্প থেকে বেশ রপ্তানি আয় দিন দিন বাড়তেছে। এবং কুরবানির যে পরিমাণ যেটা গত বছর ছিল প্রায় 91 লাখ, এটা আশা করছি এবারও বৃদ্ধি হবে। কিন্তু শুধুমাত্র মাদ্রাসার হুজুরদের এই চামড়ার দামটা আমাদের সিলেটে কমানো হচ্ছে, অন্যান্য জায়গায় আরো কমানো হচ্ছে, সিলেটে বেশি বেশি অবহেলিত। তো এই হিসাবে এই বিষয়ে আমরা যেভাবে আশা করছিলাম সরকারের দলীয় একটা বিশেষ ব্যবস্থা নেবেন, কারণ আমাদের এই সিলেটের এই সিটি কর্পোরেশনের এই এলাকাতে যিনি নির্বাচিত হয়েছেন তিনি শিল্পমন্ত্রী হিসেবে আছেন। তো ওনাদের কাছ থেকে যেভাবে প্রত্যাশা ছিল সেই অনুযায়ী কোনো দৃশ্যমান কোনো সামনে আসেনি এখন পর্যন্ত। চামড়া নিয়ে যে সন্তোষ প্রকাশ করার মতো দাম দিয়ে কোনো ঘোষণা আসেনি। প্রত্যাশিত মূল্য পাচ্ছেন না, সেই জন্য আপনাদের এই অনীহা। এই জন্য অনেকের মধ্যে একটা অনীহা ভাব তৈরি হয়েছে যে এই কাজে আমরা যুক্ত থাকবো না। তার মধ্যে অনেক ভাইয়েরা আবার আছেন যে আমরা গ্রাম পর্যায়ে যারা আছেন তাদের তো সংরক্ষণের সমস্যা নেই, এই জন্য ওনারা গ্রাম পর্যায়ে অনেক মাদ্রাসায় চামড়া তোলার সংগ্রহের পক্ষে এখনো আছেন। ধন্যবাদ মোহতারাম। তাইলে আমরা মূল বুঝতে পারলাম যে আসলে আপনাদের চামড়া সংগ্রহ করার ক্ষেত্রে অনীহা হচ্ছে যে ন্যায্য মূল্য পেলে চামড়া আপনারা কালেকশন করবেন। আমরা এবার যেতে চাই এই প্রশ্নের জের ধরে আমাদের ব্যবসায়িক প্রতিনিধি জনাব সালাউদ্দিন আলী আহমদ, ব্যবসায়ী নেতা। মোহতারাম, আমরা জানতে চাই যে এই মৌলানা সাহেব যেটা অভিযোগ করলেন যে বা বললেন যে চামড়ার মূল্য দিন দিন কমছে, বিশ্ববাজারে কি চামড়ার মূল্য কি মানে এটা কমার কারণটা কি, বা বিশ্ববাজারে কি চামড়ার কি চাহিদা কমে গেছে? ধন্যবাদ আপনাকে, অত্যন্ত সময় উপযোগী একটা আলোচনা নিয়ে আপনি একটা রিসার্চ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিশ্ববাজারে চামড়ার দাম কমে নাই। আমরা যে চামড়ার মূল্য বর্তমানে পাচ্ছি তার চেয়ে অনেক গুণ বেশি বিশ্ববাজারে এটার দাম। বাট আমাদের বাংলাদেশে এটার একটা প্রবলেমগুলো দেখতে হবে যে 15-16 সালে আপনার চামড়ার প্রতি পিস চামড়ার দাম ছিল 2200 থেকে 2400 টাকা। 2000 সালের পর থেকে সেই চামড়া চলে আসলো 1500 থেকে 1200 টাকা। 26 সালে এটা চলে আসলো 700 টাকা। অবশ্যই এটার পিছনে একটা গোষ্ঠী কাজ করতেছে, চামড়া শিল্পকে ধ্বংস করে কিভাবে তারা মধ্যস্বত্বভোগীরা ফায়দা নিতে পারে এর পিছনে কাজ করতেছে। এটার পিছনে আমাদের সরকারিও কিছু পদক্ষেপ ত্রুটি আছে। ত্রুটিগুলো হচ্ছে গিয়ে যেমন LWG নামে একটা আন্তর্জাতিক সংস্থার একটা সার্টিফিকেট যদি আপনি নেন, আপনার আজকে যে চামড়ার দাম আছে যে সরকার থেকে নির্ধারিত হয়েছে 60 থেকে 65 টাকা পার বর্গ ফিট নিবে, সেটা জাস্ট ডাবল $1.5 থেকে $2.5 পর্যন্ত উত্তীর্ণ হয়ে যাবে আপনার পার বর্গ ফিট দাম। এটার জন্য ওই যে LWG যেটা বলছি যে এই সংস্থার যদি সার্টিফিকেট আপনারা না নেন কোনোদিনও চামড়ার মূল্য বৃদ্ধি করতে পারবেন না। হ্যাঁ, এখন এই চামড়াগুলো আমাদের দেশ থেকে তাহলে কী হচ্ছে, চামড়া তো চলে যাচ্ছে, দিন শেষে দেখা যায় আমার পকেট খালি হয়ে যাচ্ছে, চামড়া গেছে, কারা নিচ্ছে? এখানে কিন্তু মধ্যস্বত্বভোগীরাই লাভবান হচ্ছে। এখানে ভিয়েতনাম আছে, চীন আছে, ভারত আছে, তারা আমাদের এই চামড়াকে ব্ল্যাকেও নিচ্ছে, দেখেও নিচ্ছে। দেখে যেটা নিচ্ছে আমাদের চামড়া যেহেতু আন্তর্জাতিক সনদপ্রাপ্ত না, আরে তোমার এটা ফেলে দিবা, আমাকে তো
আমি দেখতেছি নাইমা মুর্চেকা নামাবুবালা আমিও কম দামে তাকে দিয়ে দিচ্ছি। এটা হলো একটা কথা। এই যে দ্বিতীয়ত হলো যে আমাদের দেশে একটা যে উদ্দেশ্যে হাজারীবাগ থেকে আমরা সাভারে ট্যানারিগুলো স্থানান্তর করেছিলাম, সেই উদ্দেশ্য আমরা সফল হতে পারি নাই। কারণটা হলো আমাদের যে চামড়াটাকে সুধানাগার একটা আছে, সেই সুধানাগার এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। এই সুধানাগারের যদি আপনি কমপ্লিট না করেন, বিদেশি বায়াররা কখনো আসবে না। আমাদের এই চামড়া শিল্পের বড় বায়াররা হচ্ছে আমেরিকা, ইউরোপ, জাপান। এরা কি হচ্ছে কিন্তু আমাদের এটা মূল বায়ার। এই বায়াররা যদি আপনার এই আন্তর্জাতিক মানসম্পন্ন সুধানাগার যদি না হয়, বর্জ্য সুধানাগার এটা মানসম্পন্ন হলেই এই সমস্ত বড় বড় ক্রেতা আমাদের কাছে আসবে, তখনই আমাদের ডিমান্ড হয়ে যাবে। আপনি সিম্পল একটা জিনিস দেখবেন, পোল্যান্ড কিছুদিন আগে এই সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, পাওয়ার পরপরই তার চামড়ার মূল্য 40 থেকে 60% বৃদ্ধি হলো। সেটা কারণ কি? এই যে সে এই সার্টিফিকেট পাওয়ার পরে বিশ্ব বাজারে তার ডিমান্ড বেড়ে গেছে, তার দেশ থেকে চলে যাচ্ছে, এই চামড়াগুলো চলে যাচ্ছে, এ থেকে তার একটা শূন্যতা তৈরি হচ্ছে, তার চামড়ার ডিমান্ড বেড়ে যাচ্ছে। আরেকটা জিনিস হলো, চামড়া কেন আমাদের এখানে হচ্ছে না? আমাদের দিকে দেশে দেখবেন কাঁচা চামড়া রপ্তানিতে নিষেধ ছিল এতদিন, ইদানিং কিছুর আবার পারমিশন দিছে যে চামড়া রপ্তানি করা যাবে। কিন্তু এই যে সিদ্ধান্তগুলো, এটা আরও দীর্ঘস্থায়ী সিদ্ধান্ত নিতে হবে যে হ্যাঁ, আপ টু যতদিন পর্যন্ত আমার দেশে চামড়া অ্যাভেলেবল আছে সবসময় এক্সপোর্ট করা যাবে, এই কাঁচা চামড়াগুলো রপ্তানি করা যাবে। এটা কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে সরকার থেকে। 2 নম্বর, সরকার অবশ্য ইদানিং একটা সিদ্ধান্ত নিয়েছে যে করা যাবে, কিন্তু এটা দীর্ঘস্থায়ী না হওয়াতে এই বায়ার খুঁজে রেডি করতে করতে আবার এটা আদেশ হয়তো চলে আসবে যে বন্ধ হয়ে গেছে। 2 নম্বর হলো, এই কাঁচা শিল্প চামড়াগুলো কারা রপ্তানি করবে? সিলেক্টেড 6 থেকে 8 জনকে দেওয়া হয়। এটাই তো একটা ম্যানিপুলেশন করার একটা সিস্টেম। কেন অবাধ, যারাই মান মেনটেন করতে পারবে তাদেরকে কেন দেওয়া হয় না? আমি XYZ যে কেউ হই, সবার জন্য অবাধ করে দেওয়া হোক, যে এই মানদণ্ড মেনটেন করতে পারবেন তিনি এক্সপোর্ট করতে পারবেন, তবেই না আমাদের বাজারে সম্প্রসারণ ঘটবে বা চামড়ার ডিমান্ড ঘটবে। তো এই ডিমান্ড যদি আপনি গোটাইতে না পারেন, তাহলে তো চামড়া শিল্প ডে বাই ডিক্রিজ হবে। বর্তমানে 700 টাকা চামড়া চলে আসছে। 700 টাকা তো একটা চামড়া কালেকশন করতে 400 টাকা চলে যায়। তারপর মাদ্রাসাগুলো অনীহা করার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে 300-400 টাকা পাইলো, সেই 300-400 টাকা যে সমস্ত মধ্যস্বত্বভোগীর কাছে দিল, সেই মধ্যস্বত্বভোগী সেই টাকাটাও দিচ্ছে না। সরকার কিন্তু এখানে ধরতে হবে, তুমিও ওনার টাকাটা মালটা নিছো, যদিও মাদ্রাসাওয়ালা যদি এই সমস্ত মধ্যস্বত্বভোগীদের বলে ভাই তুমি আমার চামড়া নিছো, আমাকে একটা চেক দাও, তাহলে আপনার কাছে নিবেই না, অন গুড ট্রাস্টে সে দেওয়া দেয়। মধ্যস্বত্বভোগীরা ওরা দাবি করছে যে তারা যে যাদের কাছে বিক্রি করতেছে ওরা কিন্তু টাকা দিচ্ছে না, সেই জন্য ওরা মানে একদম রুট লেভেলে যারা কালেকশন করতেছেন তাদের পয়সা তারা মানে পরিশোধ করতে পারতেছে না, তাদের দাবি এটা। তাদের দাবি এই কারণেই সরকার এটা ইনকোয়ারি করতে হবে যে মাদ্রাসা কার কাছে বিক্রি করলো, আদৌ বিক্রি হয়েছে কিনা। সেই মধ্যস্বত্বভোগী তুমি ব্ল্যাকে পাচার করলা না দেশীয় কোনো ট্যানারিতে বিক্রি করছো, ট্যানারিতে বিক্রি করলে সেই ট্যানারি কেন দিচ্ছে না, তাকে একটা আইনের আওতায় নিয়ে আসতে হবে। এই ট্যানারি ব্যবসায় একটা আইন প্রণয়ন করতে হবে, যে আইনে একটা চেইনের মতো কেউ কার টাকা মারতে পারবে না। মানে এখানে সরকারের মনিটরিং প্রয়োজন। সবচেয়ে বড় জিনিস দরকার আমার, বর্জ্য শোধনাগার একটা দরকার, LWG সার্টিফিকেট দরকার। এই যে LWG সার্টিফিকেটটা যেটা কথা আপনি বারবার উল্লেখ করছিলেন, যে LWG সার্টিফিকেট সনদটা পেতে হলে বাংলাদেশে কি করতে হবে? ওই তো মানসম্পন্ন আন্তর্জাতিক মানসম্পন্ন শোধনাগার করতে হবে। এটা কিন্তু খুব বেশি টাকা, এই বর্জ্য শোধনাগারের মূল্য না 700 থেকে 800 কোটি টাকা লাগে। এটা তো সরকারের কাছে খুব বিষয় না। সরকার যদি টাকার ক্রাইসিসে থাকে, PPP পদ্ধতিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বহু লোক ইন্টারেস্টেড আছে, বহু ট্যানারি লোক ইন্টারেস্টেড আছে এই সমস্ত প্রকল্পে বিনিয়োগ করার জন্য। আমাদের দেশে দেখবেন ব্যাংকে আইডেল টাকা পড়ে আছে, বিনিয়োগের জায়গা পাচ্ছে না। এই সমস্ত জিনিস যদি বিনিয়োগ করা, একদিকে কর্মসংস্থান তৈরি হবে, একদিকে আমার রপ্তানি আয়ও বেড়ে যাবে। এই যে চামড়া শিল্প দেখেন, আপনার গার্মেন্টসের সাথে তুলনা করছেন, আপনার একটু আগে শুনছি গার্মেন্ট কিন্তু দেশের রপ্তানি আয় 84%, সেখানে আপনার চামড়া মাত্র 3 থেকে 4% আয় কোথায়, অথচ এটা আরও বেশি হওয়া উচিত ছিল। আরেকটা হচ্ছে চামড়া, আসলে আমাদের বাংলাদেশের চামড়াটা আরেকটা পতনের মূল কারণ হলো
এই যে ঈদ মৌসুমে 50% চামড়া একসাথে বাজারে চলে আসে। এটারে প্রিজারভেটিভ করার সেই লুকবল আমাদের নাই, সেই ট্রেনিং নাই। আজকে মাদ্রাসা যে অন্যান্য ডিস্ট্রিক্টের কথা বলছেন, আমি জানি না অন্যান্য ডিস্ট্রিক্টে কী অবস্থা, তবে আমার মনে হয় অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষ খুব পরিশ্রমী। তারা একটা চামড়াকে নষ্ট হওয়ার চেয়ে এটাকে লবণ টবণ দিয়ে মোটামুটি একটা হেফাজত করে রাখে, যাতে সে পরবর্তীতে 10 দিন পরে ওইগুলো বিক্রি করতে পারে। আজকেই কাঁচামাল পচে যাও এরকম সে করে না। বাণিজ্য মন্ত্রী এবার এই আহ্বানটাও জানিয়েছেন জনগণের কাছে যে প্রত্যেকে নিজ নিজ উদ্যোগে মানে প্রথমে লবণজাত করা বা যেটাকে আরবিতে দাবাগত বলে এটা করে রাখতে। এটা তো খালি বললে হবে না, এটা তো প্রসেসিং জানতে হবে। আমার সেই লোকগুলোকে আমরা কেন শুধু কোরবানি ঈদ আসলেই আমরা এই আলোচনায় যাই, এর আগে থেকে আমরা কেন এটা চিন্তা করি না? এই কোরবানি ঈদ গেলে আমরা এটা নিয়ে আবার বোর্ড বসাই না কেন? ডিসি সাহেব কেন বিভিন্ন ব্যবসায়ী ট্যাবসায়ী নিয়ে বসেন না কেন? উনি বসলে তো এটার সমাধান আসতো। এটা যেহেতু আমার একটা রপ্তানিযোগ্য পণ্য, এত দামি পণ্য ভ্যালুলেস হয়ে যাচ্ছে, সেটাকে কেন আমরা নষ্ট করতে দিচ্ছি? আমরা ব্যবসায়ীদের নিয়ে বসে কোন সমস্যা এটা করি না কেন? খালি সেমিনার সিম্পোজিয়াম করলাম, কিন্তু কাজে কোনো সময় আমি এটা ফলস্বরূপ কোনো ফসল তুলতে পারলাম না ঘরে, তাহলে এই সেমিনার সিম্পোজিয়ামের কোনো মানে নাই। সেমিনার সিম্পোজিয়াম এন্ড হতে হবে যে এই সভা থেকে এই যে পরামর্শগুলো এসেছে, এই পরামর্শ ভিত্তিক আমাদের কাজ করতে হবে। এই পরামর্শগুলো সায়েন্টিফিক কিনা এখানে দেখতে হবে। অবশ্যই সায়েন্টিফিক হলে এটা অ্যাডপ্ট করতে হবে। আপনার এই সুন্দর যে বিষয়গুলো উত্থাপন করেছেন, যে সরকারের চামড়া শিল্পের যে সনদের কথা উল্লেখ করেছেন, এই সনদ এনশিওর করা, এই ব্যবস্থাকে পরিপূর্ণ ডিসিপ্লিনে নিয়ে যাওয়া এবং ব্যবসায়ীদেরকে যদি সাপোর্ট দেওয়া, এই সব বিষয়গুলো আপনি নিয়ে এসেছেন। আমাদের কাছে আছেন সরকার দলীয় প্রতিনিধি জনাব ইমরান আহমেদ চৌধুরী। আমরা মুহতারামের কাছে জানতে চাবো যে এই যে ব্যবসায়ীরা যে বিষয়গুলো উত্থাপন করলেন, যে চামড়া শিল্প, এই সম্ভাবনাময় শিল্পটা দিন দিন যতটা সম্ভাবনাময় হয়ে প্রস্ফুটিত হওয়ার কথা ছিল, আসলে সেটা আমরা লক্ষ্য করছি না। তো এবং এর জন্য কিছু বিশেষ কিছু কারণও তিনি উল্লেখ করেছেন, যেটা আন্তর্জাতিক সনদের কথা উল্লেখ করেছেন, রপ্তানি প্রসেসিং এর পরিপূর্ণ ব্যবস্থাপনার কথা উল্লেখ করেছেন এবং ব্যবসায়ীর মধ্যে একটা ডিসিপ্লিন নিয়ে আসার কথা, মনিটরিং এর কথা উল্লেখ করেছেন। আপনি এ ব্যাপারে কি বললেন? ধন্যবাদ, আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে ধন্যবাদ এবং আপনাদের কাছে ধন্যবাদ আবারও জানাচ্ছি যে আপনারা এই খুব সুন্দর এবং সময়োপযোগী একটা টপিকস নিয়ে এখানে আমাদেরকে দাওয়াত দিয়েছেন। আসলে ঈদ কাল বাদ পরশু, এখন আমরা এখনও চামড়া শিল্প নিয়ে কথা বলছি। এগুলো আরও অনেক আগে আসলে কথা বলা উচিত ছিল। হয়তো কথা থেকে যেসব সার সংক্ষেপ আসতো, এটা নিয়ে জাতি হয়তো কিছুটা হলে লাভবান হতে পারত। তারপরে ওর দেরিতে হলেও আপনারা যেটা করছেন এটা অনেক ভালো একটা জিনিস, উদ্যোগ। অনেকেই তো এটা করেন নাই। এটা আমাদের সাংবাদিক সমাজ সকল সেই ব্যাপারে একটু নড়ে চড়ে বসা উচিত ছিল। দেখেন, আমরা যখন 2001 থেকে 2006 পর্যন্ত আমরা ক্ষমতায় ছিলাম, আমরা সর্বশেষ অবস্থানে, তখনও চামড়ার দাম অনেক বেশি ছিল। আমরা আমাদের মনে আছে প্রতিটা চামড়া আমরা 3,000, 3,500, 4,000 টাকা পর্যন্ত আমরা দিয়ে দিতাম মাদ্রাসায়। আর এই টাকাগুলো কিন্তু চামড়ার টাকা কেউ বাসায় রাখে না বা বাড়িতে রাখে না, তারা মাদ্রাসায় দিয়ে দেয়, মনে করে যে এইটা মাদ্রাসার আর বিক্রি করে এই টাকাটা যা পায় তারা তাদের কাজে ব্যয় করে বা তাদের মাদ্রাসার ছাত্রদের জন্য বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য সেটা ব্যয় করে। হ্যাঁ, এইটাই। হ্যাঁ, কিন্তু ওইটাই পরবর্তীতে সেটা বিভিন্নভাবে দিনের পর দিন সেটা কমতে কমতে এখন একটা শেষ পর্যায়ে মানে পিঠ দেয়ালে ঠেকে গেছে এই শিল্পটা। এটাকে আর এইভাবে রাখা চলবে না। কিছুদিন আগে আমাদের এই সিলেটেরই কৃতি সন্তান, আমাদের বাণিজ্য এবং শিল্পমন্ত্রী, উনি বলেছেন যে সরকারি দাম উনি বাড়িয়ে দিয়েছেন কিছুটা, অল্প একটু, এবং বলেছেন যে সিটি কর্পোরেশনের প্রশাসক সাহেব বলেছেন যে উনি বলেছেন যে দিবেন, লবণ দেওয়া হবে ওনাদের পক্ষ থেকে সম্ভবত। এবং আমি 2 দিন আগে ডিসি সাহেবের সাথে আমার কথা হয়েছে ওই ব্যাপার নিয়ে। আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছি, কারণ আমাদের বিভিন্ন প্রতিনিধিরা, এই যে মাদ্রাসার প্রতিনিধিরা আমার সাথে কথা বলেছেন, যার জন্য আমি সপ্রণোদিত ওনার সাথে কথা বললেন যে উনি ফাইন্যান্সিয়ালি সাপোর্ট লাগলো সেটা দিবেন, তারপরে ওনারা যাতে কালেকশন করেন। তো এরপরে যদিও ওনারা ঘোষণা দিয়েছেন, আমার বিশ্বাস তারপরেও তারা দেশের স্বার্থে সেটা করবেন, যতটুকু সম্ভব এটা করবেন। সমস্যাটা হচ্ছে এইটা, যে এই শিল্পটাকে কেন দিন দিন মরে যাচ্ছে, এইটাই মূল প্রশ্ন। কারণটা আসলে ফাইন্ড আউট করাটা খুবই কঠিন কাজ। ব্যবসায়ী নেতা, উনি ব্যবসা ভালো বুঝেন বলেছেন উনি, কিন্তু মূলত এখানে একটা সিন্ডিকেট জড়িত। হয়তো এই চামড়াগুলো পাচার হয়ে যাচ্ছে দেশের বাইরে কোনো না কোনো দেশে, এটা
যাতে এখান থেকে দাম হোক না, কম দামে নিয়ে তারা দিয়ে দিবে। বিভিন্ন রিপোর্ট থেকে উঠে আসছে যে আমাদের দেশের চামড়াগুলো বহির্বিশ্বের পাশে হ্যাঁ, ওইটাই। দেশগুলোতে যাচ্ছে এবং তারা কিন্তু ওই আন্তর্জাতিক সনদ মেনটেন ওইটাই। করে আমাদের চামড়াগুলোই অনেক দ্বিগুণ তিনগুণ ওইটাই। মূল্যে বিক্রি আর করছে। 2 নম্বর হচ্ছে যেটা, যে আমরা যেটা করতে পারি নাই, এই যে LWG যেটা বলছে, যে একটা রিকগনাইজড বডি, যেটা বিশ্ব ওয়ার্ল্ড রিকগনাইজড একটা বডি আছে, যে বডিরা যাদেরকে সার্টিফিকেট দেয় এরাই ইম্পোর্ট করতে পারে বা এক্সপোর্ট করতে পারে, এগুলা নিয়ে কাজ করতে পারে, অত আদারওয়াইজ ইন্টারন্যাশনালি সেটা রিকগনাইজড হবে না। এই সার্টিফিকেট না আসায় আমাদের চামড়া শিল্পের সাথে যারা জড়িত আছে তারা হয়তো এখানে আগ্রহী না, যে এটা নিয়ে তো আমাদের লাভ নাই, আমরা তো এটা ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারবো না, বা আমরা কিছু তৈরি করে দিতে পারবো না, বা এটা কাঁচামাল হিসাবে ব্যবহার করতে পারবো না। এটার জন্য তারা নিরুৎসাহিত হতে থাকতে পারেন সম্ভবত। মাননীয় সংসদ সদস্য, এই চামড়াটা মানে এই সনদটা আমাদের পেতে বা গ্রহণ করতে যে প্রস্তুতি নেওয়ার দরকার, এই প্রস্তুতি নিতে আমাদের অন্তরায় কোথায়? এটা বেসিক্যালি আমি তো আর আমি আসলে এই ব্যাপারে আমি অবগত না। তো আমার দৃঢ় বিশ্বাস এটা উদ্যোগের অভাব ছিল, এইটার জন্য আন্তরিকতার অভাব ছিল, বা ইগনোরেন্সের সমস্যা ছিল, যেটার জন্য এটা হয়েছে। তো আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার এইসব শিল্প প্রতিষ্ঠানে অত্যন্ত আগ্রহী। সবসময় বিএনপি সরকার শিল্পবান্ধব সরকার, শিল্পায়নকে সবসময় অগ্রাধিকার দেওয়া হয়। যেভাবে আমাদের শিল্পমন্ত্রী দিন বলেছেন যে এটাকে নিয়ে উনি কাজ করছেন, ভবিষ্যতে যাতে এটার একটা নিশ্চয়তার স্বরূপ যেটা করবেন সেটা। তো আমার দৃঢ় বিশ্বাস আগামীতে এই সরকার এইসব ব্যাপারে পদক্ষেপ নিয়ে, বা আমরা নিজেরা সংসদেও কথা বলতে পারি। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় আছেন উনি এখানে সিলেট 5-এর, আমরা কথা বলতে পারি, সংসদেও কথা বলতে পারি, এই শিল্পটাকে বাঁচানোর জন্য 32-70 একটা কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন। এই শিল্পটাকে বাঁচানো, এটার সাথে আমাদের মাদ্রাসার ভাগ্য জড়িত রয়েছে, এখানে আমাদের জনগণের একটা স্বার্থর ব্যাপার আছে, প্লাস আমাদের জাতীয় ব্যাপার শিল্পের, যেটা বললেন যে বৈদেশিক মুদ্রা 140 বিলিয়ন, আপনি যেটা বললেন, যদি এটা ঠিক হয়ে থাকে তো 140 বিলিয়ন অনেক টাকা। এখন যখনই এটাকে আরও বেশি সময় উপযোগী করা হবে, 140 থেকে এটা 240 বিলিয়নে চলে যাবে। এটা করা সম্ভব, ইটস কোয়াইট পসিবল। যার জন্য এটা আমরা করতে পারি এবং আমরা এটা করব। তো এইবার অন্তত আমরা, আমার দৃঢ় বিশ্বাস আমাদের মাদ্রাসার যেসব দায়িত্বশীল যারা আছেন, বা আমাদের হুজুরবৃন্দ যারা আছেন, বা মাদ্রাসার ছাত্ররা আছেন, তারা দেশের কথা চিন্তা করে এইবার অন্তত তারা, আমার বিশ্বাস তারা এগিয়ে আসবেন। এবং যেহেতু সিটি কর্পোরেশন বলেছেন যে বিনামূল্যে ওনারা লবণ সরবরাহ করবেন, মেডিসিন সরবরাহ করবেন, এবং ডিসি সাহেব বলেছেন যে যেখানে টাকার প্রয়োজন ওনারা টাকাও দিতে রাজি আছেন, কোনো না কোনো ওয়েতে বের করবেন। তো আমার দৃঢ় বিশ্বাস এটা জেলা প্রশাসকের সাথে প্রয়োজনে আমরা কথা বলবো কালকেও আবার, যাতে উনি এটার তাদের সাথে একটু যোগাযোগ বসে এটার একটা সমাধান করে এই চামড়াগুলো নেওয়ার ব্যবস্থা করেন। এটা আমরা করতে পারি। তবে এটা তো দীর্ঘমেয়াদী সমাধান না, এটা তো একটা তাৎক্ষণিক সমাধান। আমরা চাই দীর্ঘমেয়াদী সমাধান। এখানে আমরা আরেকটা ব্যাপার আসলে মানে উল্লেখ করতে চাই যে যেখানে এদেশের মাদ্রাসা শিক্ষক বা ধরে একটা ফ্রিতে আমাদের একটা সেবা দিয়ে আসছিলেন, তাদের হয়তো একটা স্বার্থ ছিল যে তারা গরিব দুস্থ বাচ্চাদের এই এটা থেকে আহরিত টাকা তারা ওদের পেছনে ব্যয় করছেন। এটাও আবার সরকার হোক, যে কোনো যে সরকার হোক, তার পেছনে, কারণ জনগণগুলো তো সরকারেরই, মানে কিন্তু তারা ওদের সেবা করেছেন। তো এই বছর যে তারা মানে অনেকেই বলছেন যে চামড়া নেবেন না, মানে আগের মতো তাদের সেই রকম আগ্রহটা নাই। এখন এটা যদি মুখ ফিরিয়ে নেন আলেম সমাজ, তাদের সিদ্ধান্ত আমরা জানি না, যদি মুখ ফিরিয়ে নেন তাহলে কি সরকারের এরকম প্রস্তুতি আছে যে নিজেদের লোকবল দিয়ে মানে এই কাজটা সম্ভব? না, এটা ধরেন সিটি কর্পোরেশন তো তার সিটি কর্পোরেশনের এলাকা দেখবে, বাইরের যে প্রশাসনের যে প্রস্তুতি যতটুকু জানি আমি, যে এইভাবে না, আমরা আশা করি যে তারা সেটা মুখ ফিরিয়ে নেবেন না, ওনারা সেটা করবেন। কিন্তু আমার সেটা প্রশ্ন হচ্ছে এটা তো এই সময়টা তো পরিপূর্ণ সমাধান হতে পারে না। এটা আমাদের পরিপূর্ণ সমাধান চাই, শিল্পটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, শিল্পটার প্রপারলি এক্সপেন্সটা আমরা পেতে চাই, আমাদের মাদ্রাসা শিক্ষক বা মাদ্রাসার যারা আছেন জড়িত তারা পেতে চায়, বা যারা এইটার চামড়া যাদের আছে তারাও এই জিনিসটার প্রপারলি এটা ইউটিলাইজ চান। যেখানে আগের সময় যেখানে চামড়া নেওয়ার জন্য আগের দিন থেকে বুক করে রাখতো, যেমন চামড়াটা দিতে হবে, টাকা যাদের মেটার মানি, হোয়াট এভার মানি দে ওয়ান্ট টু ডু, মানে আপনি দিতে পারেন, মানে দিতে তারা রাজি ছিল। কেন এখন ফ্রিতেও চামড়া নেয় না? এটা তো একটা ব্যাপার আছে না? এটা নিয়ে জনগণও শঙ্কিত। আমার মনে হয় এটা নিয়ে কাজ করা উচিত, এবং সরকারের উচ্চ পর্যায়ে মহলে আমরা সেটা কথা বলবো, যাতে এটা নিয়ে কাজ করে অন্তত আগামীতে একটা প্রপার একটা গাইডলাইন তৈরি করা, যে গাইডলাইনের মাধ্যমে এই শিল্পটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। আমার বিশ্বাস এটা হবে। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা আমাদের আরেকজন সংসদ সদস্য, বিরোধী দলীয় সংসদ সদস্য জনাব মুফতি আবুল হাসান সাহেবের কাছে আসছে। এই যে সৃষ্ট চামড়া নিয়ে যে সৃষ্ট সংকট তৈরি হলো,
এবং মাননীয় সরকার দলীয় সংসদ সদস্য অনেকটা আমাদেরকে একটি সম্ভাবনার আশ্বাস দিয়েছেন যে ওনারা গুরুত্ব সহকারে দেখবেন। আপনার পক্ষ থেকে কি এই শিল্পটাকে বাঁচানোর জন্য, আমরা আমাদের পাট শিল্প ছিল এটা হারিয়ে গেছে, আমাদের সার শিল্প ছিল সেটা হারিয়ে গেছে, আমাদের কাগজ শিল্প ছিল সেটাও হারিয়ে গেছে, এখন এরকম করে যদি আমাদের চামড়া শিল্প একসময় হারিয়ে যায়, এই শিল্পটাকে বাঁচানোর জন্য আপনার কি পরামর্শ থাকবে? ধন্যবাদ আপনাদেরকে। সময় মতো আপনারা এই বিষয় সম্পর্কে আলোচনার জন্য এই প্রেক্ষাপট তৈরি করেছেন। এই শিল্পটা আসলে রেমিটেন্স, বিদেশ থেকে যে সমস্ত টাকা রপ্তানির মাধ্যমে বাংলাদেশে এসে থাকে, এর মধ্যে গার্মেন্টসের পরেই চামড়া খাত বলা চলে। তো এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে আমরা দেখছি বিগত সরকারের সময়। এর আগে যে সরকার ছিল তখনও কিন্তু চামড়ার মূল্য 2,000, 3,000, 4,000 টাকা ছিল বিএনপির সময় যখন ছিল, বাস্তবতা যেটা। কিন্তু পরবর্তী যে বিএনপি পরবর্তী যে সরকার আসছিল সেই সরকারের সময় দাপে 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 চামড়ার মূল্য খালি নিচের দিকেই নামতে থাকে। আমরা বিশ্বের যেদিকেই তাকাই না কেন আমরা দেখতে পাই সব পণ্য দিন দিন দাম বৃদ্ধি হচ্ছে, আর শুধুমাত্র চামড়ার দামটা নিচের দিকে দাবিত হচ্ছে। আমার মনে হয় এটা কোনো সুদূর প্রসারী আন্তর্জাতিক চক্রান্ত হতে পারে। দ্বিতীয়ত, এটা কোনো সিন্ডিকেটের মাধ্যমে এটা হচ্ছে। এটার থেকে পরিত্রাণের ব্যবস্থা একমাত্রই আমার কাছে যেটা লাগছে সেটা হচ্ছে যদি সরকার একটা তদন্ত কমিটি করে যে কেন এটা নিচের দিকে নেমে আসে, তাহলে তার আসল রহস্যটা উদ্ঘাটন হবে। আর ভবিষ্যতে এই মার্কেটে এই চামড়ার এরকম নিম্ন স্তরে মূল্য থাকবে না, মূল্যটা আরও সামনের দিকে অগ্রসর হবে। দ্বিতীয়ত, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী যিনারা আছেন, ছাত্র সমাজ যিনারা আছেন, এনারা কিন্তু বিশেষ করে ছাত্র সমাজ, এনারা ঈদের সময় নিজ বাড়িতে না গিয়ে বিভিন্ন এলাকার থেকে চামড়াগুলো সংগ্রহ করে, তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ না, দিনের খেদমতের জন্যে। কারণ এই চামড়া খাত থেকে মাদ্রাসাওয়ালারা যে পয়সা আনে এগুলো কিন্তু তাদের কোনো বিল্ডিংকে ব্যবহার করে না, শিক্ষক মণ্ডলীর বেতনে ব্যবহার করেন। এটা কিন্তু এতিম অনাথ শিশু যারা আছে, ছাত্র যারা আছে, ছাত্রী যারা আছে, তাদের খেদমতের জন্য, তাদের বই পুস্তক, তাদের কাপড় চোপড়, তাদের চিকিৎসা, এইগুলা। আর আমরা দেখি কওমি মাদ্রাসা যেগুলো আছে এগুলায় বেশিরভাগ অসহায় যে সমস্ত ছেলেরা আছে, যে সমস্ত মেয়েরা আছে, এদেরকে একটা সুশিক্ষিত নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য নিবেদিত প্রাণ হিসাবে তারা কাজ করে যাচ্ছে। আর এদের খেদমতের অন্যতম একটা মাধ্যম ছিল এই চামড়ার থেকে যে পয়সাগুলো আসে, কারণ এটা এতিম অনাথদের হাতে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু বিগত সময় আমরা দেখলাম, জানি না এটার পিছনে এই যে ধারা যেটা আছে এটাকে ধ্বংস করার জন্য কোনো চক্রান্ত এর পিছনে আছে কিনা। অতএব বর্তমান প্রেক্ষাপটে আমাদের তো মাননীয় শিল্পমন্ত্রী আশ্বাস দিয়েছেন চামড়ার দাম বৃদ্ধি হবে, তবে তিনি যে পর্যন্ত দিয়েছেন সময় কিন্তু এটা মানিয়ে নিতে পারে না, কারণ সব কিছুর দাম ঊর্ধ্বের দিকে, আর এটার দাম মাত্র 2 টাকা আর 3 টাকা বৃদ্ধি করে তো আসলে এটা খুব একটা হয় না, সামঞ্জস্যপূর্ণ হয় না। এজন্য আমি আশা রাখবো সরকার জরুরি ভিত্তিতে একটা কমিটি করে এটাকে সিন্ডিকেট ভেঙে, এবং আরেকটা কথা আমার এই ব্যবসায়ী ভাই বলেছেন যে আন্তর্জাতিক সনদ, সরকারের জন্য এটা খুব কঠিন কিছু না। দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের উচিত এই সার্টিফিকেটটা কিভাবে তারা অর্জন করতে পারে, এবং সিন্ডিকেট যে আছে এই পণ্যটা বিদেশে রপ্তানি করার যে এটাও অবাধ করে দেওয়া, সীমিত কয়েকজনের মধ্যে রাখলে পরে আবার এটার মধ্যে আরও সিন্ডিকেট হতে পারে। এজন্য এটা উন্মুক্ত করে যদি দেওয়া হয় তাহলে আমি আশা রাখি চামড়ার দাম এরকম থাকবে না, চামড়ার দাম আরও বৃদ্ধি পাবে, যেহেতু আন্তর্জাতিক মার্কেটে এটার দাম অনেক বেশি আছে। অতএব সরকার একটা কমিটি করে যাতে করে এই সমস্যাগুলোর থেকে পরিত্রাণ পাওয়া যায়, মুক্তি পাওয়া যায় ব্যবস্থা যদি নেয় তাহলে চামড়ার দাম অবশ্যই বৃদ্ধি পাবে। আমি ইতিপূর্বে সংসদে 71 বিধিতে আমি একটা নোটিশও দিয়েছিলাম যে চামড়া শিল্পকে ধ্বংসের হাত থেকে কীভাবে মুক্তি দেওয়া যায় বা পরিত্রাণ করানো যায়। এ প্রসঙ্গে আমি জাতীয় সংসদে
একটা নোটিশও দিয়েছিলাম, যদিও সময় স্বল্পতার কারণে এই নোটিশটার জবাব আসে নাই, সংসদ অধিবেশন শেষ হয়ে গেছে। আমি আশাবাদী আগামী তো আবার বাজেট অধিবেশন শুরু হচ্ছে, সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করব। যেমন আমার মাননীয় সংসদ সদস্য সিলেট ৬ উনিও আছেন, আমরা এটা নিয়ে ইনশাল্লাহ সংসদে দাবি উত্থাপন করব জোরালোভাবে, যাতে করে চামড়া খাতকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহতারাম অত্যন্ত সুন্দর আমাদেরকে সুপরামর্শ দেওয়ার জন্য। আমাদের মাঝে আছেন লেখক গবেষক জনাব সৈয়দ নজরুল, তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত সদস্য। আমরা মোহতারামের কাছে জানতে চাই যে এই যে চামড়া শিল্প নিয়ে এই যে সৃষ্ট সংকট তৈরি হলো, এবং এখানে আলেম ওলামাদের একটা বড় ভূমিকা আছে, যেটা আমরা অতদিন আমরা খুব একটা আমরা এইভাবে দেখিনি, যে তারা ব্যাপক হারে এই একই দিনে স্যাক্রিফাইস হওয়া প্রায় লক্ষাধিক চামড়া ওনারা কালেকশন করে ওনারা মধ্যস্বত্বভোগীদের কাছে দিতেন, মধ্যস্বত্বভোগী হয়ে ট্যানারি মালিকদের কাছে যেত এবং এই চামড়াটা আমাদের শিল্পে পরিণত হতো। এই যে সাপোর্টটা আপনারা দিয়ে আসছিলেন এবং ইদানিং যে আপনাদের যে অনীহা লক্ষ্য করা যাচ্ছে, এবং এর জন্য আপনারা মূল্য হ্রাসকে আপনারা মানে শনাক্ত করেছেন যে চামড়ার মূল্য কমে যাওয়ার কারণে এই অনীহা, এটা থেকে আপনাদের পরামর্শ কি, যে কি করলে বা গভর্নমেন্ট কি সহায়তা করলে আপনারা এটা থেকে বেরিয়ে আসতে পারবেন? ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু এখানে আমাদের দুজন সম্মানিত সংসদ সদস্য আছেন, আমাদের বেফাকের সহসভাপতিও আছেন, আমি চামড়া শিল্প নিয়ে অনেক দিন থেকে কথা বলছি। আসলে প্রথমে আমরা সবাই কিন্তু একটা অনুমানের উপর কথা বলি। আমরা কেউ বলি হয়তো ষড়যন্ত্র, কেউ বলি এটা গভর্নমেন্টের ফল্ট, কেউ বলি এই সেই। আসলে এটা একটা দীর্ঘ প্রসেসিং এর ব্যাপার। এটা 9টা পয়েন্ট যদি আমরা এখানে আমি মাননীয় সংসদ সদস্যদের সহ পুরা যেমন আলোচনা থেকে এসেছে, যেমন টেরারি শিল্পের অব্যবস্থাপনা, যেটা হাজারিবাগে ছিল, আন্তর্জাতিক মার্কেট এটাকে প্রতিবাদ করেছে, করার পরে 2009 এবং 8 এবং 9 বাংলাদেশ ব্যাংক 900 কোটি টাকা দিয়েছে ওই সনদের জন্য, যে সনদের কথা বলছেন আমাদের সম্মানিত ব্যবসায়ী। 900 কোটি টাকা দিয়েছে যে উনারা প্রশিক্ষণ নেবেন এবং সনদ আনবেন। টেনারি মালিকরা তারা কি করছেন, তারা ভাবছেন এই সনদ এটা খুব গুরুত্বপূর্ণ না, তারা এই টাকা নিয়ে বিদেশে গেছেন, কোনো প্রশিক্ষণ দেন নাই, প্রশিক্ষণের জায়গায় গিয়ে অ্যাটেন্ডও করেন নাই, যাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল কর্মচারী ম্যানেজার তাদেরকেও নেন নাই, মালিকরা চলে গেছেন। আপনারা খবর নিলে এগুলো পেয়ে যাবেন রিপোর্টে। মালিকরা নিয়ে শপিং করে এই টাকা দিয়ে বাড়িতে ফিরে এসেছে, যার কারণে যখন গাজীপুরে গেছে 2017 সালে ট্যানারিটা, তখন দেখা গেছে যে ওই মানই তারা বুঝেন নাই যে মান হওয়া দরকার। এর জন্য এখানে যেটা পরিবেশ বান্ধব যে চামড়া হওয়া দরকার ছিল সেটা হয় নাই। এর জন্য আন্তর্জাতিক মার্কেট এটাকে ছাড় দেয় নাই। এর জন্য আমরা সরাসরি আন্তর্জাতিক মার্কেটে চামড়া বিক্রি করতে পারি না, আমরা বায়া দরে বিক্রি করতে হয়। যে মধ্যস্বত্বভোগী তো স্বাভাবিক আমাদেরকে করবে। আমরা যে জায়গায় 3000 টাকা চামড়ার মূল্য বলছেন, এখানে একটু আগে ইমরান ভাইও বলছেন যে 3000 টাকা মূল্য ছিল চামড়ার, কিন্তু এখানে 700 টাকা মূল্য। তাও আমরা 700 টাকা তো পাই না বাজারে, এখানে মাদ্রাসাওয়ালা 300 টাকাও পায় না। আমি জগন্নাথপুরের এক মাদ্রাসার খবর নিয়েছি, গত বছর তারা 80,000 টাকার চামড়া লস করেছে, মানে টাকা লস করেছে মাদ্রাসার ফান্ড থেকে। এইভাবে লবণ দেখেন, এখন পর্যন্ত উপজেলা পর্যায়ে লবণ যায় নাই। আপনারা খবর নিয়ে দেখেন, ডিসি সাহেবকে আপনি বলছেন, ডিসি সাহেব উপজেলা পর্যায়ে কি লবণ পৌঁছাইছেন মাদ্রাসাগুলায়? না। 2 নম্বর হলো যেটা যে লবণ ব্যবহার করার যে পদ্ধতি, এটাকে প্রশিক্ষণ দেওয়া হয় নাই। আমাদের যে চামড়া রাখার জন্য মাদ্রাসায় একটা পৃথক জায়গা দরকার, দুর্গন্ধ হয়ে যাবে, এর জন্য যদি সরকার এখানে একটা খাস জমি দিত, যে এখানে আপনারা মাদ্রাসা কর্তৃপক্ষ মিলে একটা ট্যানারি তৈরি করেন এবং এখানে চামড়ার মধ্যে লবণ লাগানোর ব্যবস্থা করেন, সব মাদ্রাসা পৃথক ভাবে এখানে একটা সৃষ্টি করতে পারত, কিন্তু এটাও করে নাই। আমাদের স্থানীয় কোনো ব্যবসায়ীকে দিলেও পারতো এটা, যে আপনি একটা ট্যানারি তৈরি করেন, কিন্তু সিন্ডিকেটের বাইরে দিতে পারবেন না। পরবর্তীতে এই পলিসি বাদ দিয়ে কিভাবে নতুন পলিসি দিয়ে ব্যবসাটাকে সহজলভ্য করে তোলা, এবং যারা মানে প্রিলিমিনারি থেকে টপ লেভেল পর্যন্ত যারা সবাই যাতে উপকৃত হয়,
এইটুকু মেকশিওর করা। এটার জন্য সরকার, দেখেন সরকার তো মাত্র 3 মাস হয়েছে, 3 মাস 7 দিন 10 দিন হয়েছে, এখনও সরকার ভালো করে বসতেই পারেনি। তার মধ্যেও আমরা অনেক কাজগুলো করার চেষ্টা করেছি। বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত নতুন নতুন ঘোষণাগুলো দিয়ে যাচ্ছেন। এটা বাংলাদেশ কিন্তু বলতে পারেন, এমনকি ইউরোপের বিভিন্ন দেশের যে সরকার প্রধানরা বসে 100 দিনের মধ্যে তেমন কোনো সিদ্ধান্ত দিতে পারে না, কিন্তু আমাদের কালকে 100 দিনের মধ্যে যে সিদ্ধান্তগুলো হয়েছে তার 67% অলরেডি বাস্তবায়ন হওয়ার পর। আপনি ডিসি সাহেবের সাথে যখন কথা বলবেন বা বাণিজ্য মন্ত্রীর সাথে কথা বলবেন, উনাদেরকে এইটা বলেন যে তিনারা যে দাম নির্ধারণ করছেন এখনো 2 টাকা বাড়াইছেন, ওইটা যাতে কার্যকর হয়, কমপক্ষে এইটা কার্যকর হইলো, তারপরে মাদ্রাসাটা কিছু বেনিফিট পাবে। কিন্তু বাজারে দেখা যায় 200 টাকার উপরে বিক্রি হয় না, উনারা 700 টাকা। এটার ব্যাপারটা হলো, আমি মনে করি যদি সরকার গুরুত্ব সহকারে এদিকে আলোকপাত করে তাহলে অনেকটা সমস্যার সমাধানের দিকে এগিয়ে যাবে। আর এই যে ইতিপূর্বে যেটা বলেছেন যে এতশো কোটি টাকা ব্যয় করে বিদেশে তাদেরকে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল, ওরা প্রশিক্ষণ দিয়ে আসে নাই, এটাও কিন্তু আমি মনে করবো এটা সরকারের দুর্বলতা তখনকার সময়ের। সরকার যদি এটার পিছনে এরা কি করছে বা না করছে মনিটরিং থাকতো, তাহলে এই শিল্পটা আজকে ধ্বংসের দিকে যেত না। আর ইমরান ভাই একটা কথা বলেছেন, বর্তমান সরকারের তো মাত্র 3 মাস 10 দিন, এটা বাস্তব। কিন্তু আমি তারপরেও আশা রাখবো আমাদের বাণিজ্য মন্ত্রী অত্যন্ত চৌকস, অত্যন্ত সচেতন, অত্যন্ত দেশপ্রেমিক আর একজন ইসলাম প্রিয় মানুষ, আর একটা উন্নয়নশীল একটা খাত, এই যে চামড়া খাত যেটা, এটাকে কিভাবে আরো এগিয়ে নেওয়া যায়, উনি যদি এটার ব্যাপারে আরেকটু গুরুত্ব দেন, যদিও সময় এখনো খুব বেশি নেই, মাত্র 1 দিন আছে ঈদের, তারপরে আমি আশা রাখি এটার একটা আমূল পরিবর্তন আসবে। এই মাদ্রাসার ছাত্র যারা আছে এনারা উৎসাহ উদ্দীপনার সাথে চামড়াটা সংগ্রহ করবে। আমরা জানি এই চামড়াটা সংগ্রহ যদি কোনো ব্যবসায়ী করতে যায় তাহলে হাজার হাজার কোটি টাকা এখানে ব্যয় হবে, কিন্তু মুফত সরকার এদের মাধ্যমে বিরাট একটা রেমিটেন্সের ব্যবস্থা করে ফেলতেছে। এমত অবস্থায় সরকারের উচিত এদেরকে সহযোগিতা করা, সিন্ডিকেট যেগুলো আছে সেগুলো ভেঙে দেওয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া, এবং চামড়ার মূল্য এখন যে পর্যায়ে 2 টাকা 3 টাকা, আমি আশা রাখবো এটাকে স্বল্প সময়ের ভিতরে আরো বৃদ্ধি করে দেওয়া, তাহলে উৎসাহ বাড়বে। এখানে একটা প্রশ্ন যদি আমরা প্রশ্ন করি যে যে এই চামড়া প্রথমত লবণজাত করার একটা বিষয় আছে, তারপর চামড়া সংরক্ষণের একটা ব্যাপার আছে। আবার সংরক্ষণের ক্ষেত্রে আমরা যেটা সাভারে যে চামড়া সংরক্ষণের ইয়ে তৈরি করা হয়েছে, কারখানা তৈরি করা হয়েছে, সেটা এখনো পরিবেশ বান্ধব হয় নাই। এক্ষেত্রে যদি সাভার কেন্দ্রিক না করে যদি প্রতি জেলায় জেলায় আলাদা আলাদা মানে ট্যানারি শিল্প ভাগ করা হয়, তাহলে কি কোনো সুবিধা আসে? এটা যদি জনাব ফালাউদ্দিন আলী আহমদ এই ব্যাপারে যদি কিছু বলেন। ডেফিনেটলি আজকে যে আলোচনা, এই আলোচনায় আমাদের মূল দুটোই থিম বেশি জরুরি। একটা হলো আমাদের সনদ প্রাপ্ত হতে হবে। সনদ প্রাপ্ত কিন্তু আপনি টাকা দিলেই বা আপনি কিছু কাজ করলেই সনদ প্রাপ্ত হবেন না, এটার জন্য এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সেই এনভায়রনমেন্টের জন্য আপনি ওই যে বর্জ্য শোধনাগার যেটা, এটা অবশ্যই জরুরি ভিত্তিতে করতে হবে, প্রায়োরিটি দিয়ে। এটাই যদি আপনি করেন, এটাই আপনি সনদ পেয়ে গেলেন। আপনি বর্জ্য শোধনাগার যদি করে ফেলতে পারেন, তখনই আপনি LWGর সনদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা থাকলে এই অ্যাপ্লাই দিতে বাধ্য। যেমন পোল্যান্ডের উদাহরণ দিলাম, কিছুদিন আগে তারা এই সমস্ত বর্জ্য শোধনাগার করে তারা করছে, এখন তাদের 40% মূল্য বৃদ্ধি পাইছে। আজকে আমার এই যে 30 টাকাও যদি পাই, থেকে 700 টাকাও পাই, এটার সাথে 40% অ্যাড করলে আমার হয়ে যাচ্ছে, কিন্তু আমি এটা হচ্ছে, এবং আমার ক্রেতা তখন অ্যাবান্ডান হয়ে যাবে। আমার ক্রেতা তখন কোনো নির্দিষ্ট কোনো 2-3 দেশ থাকবে না। আজকে দেখেন এই ট্যানারি ব্যবসা, ট্যানারি বাংলাদেশে 6 থেকে 10টা অ্যাক্টিভ আছে, এরা বেশি অ্যাক্টিভ, কিন্তু আমাদের পাশাপাশি ভারত গেলে দেখবেন 139টা, আপনি ভিয়েতনাম যান 64টা। আমাদের এত সংখ্যা কম কেন? আমাদের একদিকে বলতেছি বেকার লোক, দেশের কর্মসংস্থানের কেন ওইদিকে আমরা ট্রেনিং দিচ্ছি না, কেন ওদেরকে আমরা এইদিকে নিয়োগ দিচ্ছি না? একদিকে বেকার সমস্যার সমাধান হবে, একদিকে ফরেন রেমিটেন্স আমদানি বাড়বে। এই যে 6-7 জনকে কাঁচা চামড়া রপ্তানির সুবিধা দেওয়া, এটার থেকে বেরিয়ে অবাধ করে দিতে হবে। যদি আপনারা অবাধ করে দেন, দেখবেন কম্পিটিশন চলে আসছে,
চামড়ারও চাহিদা বেড়ে গেছে। তখন কেউ চাইলেও আপনি 300 টাকা বলছেন, আমি তো উনি আমাকে 700 টাকা বলছে, আমি 700 টাকা দিব, কেন 300 টাকা দিব? এই সমস্ত প্রায়োরিটি আমার কোনটা জরুরি? আজকে মাদ্রাস ছাত্ররা করতেছে না কারণ তারা বেনিফিটেড হচ্ছে না। আপনি পানির ধর্ম নিচের দিকে গড়ানো, আপনি সেই পানির মতো নিচের দিকে গড়ানোর সিস্টেম করে দেন, চামড়াতে লাভ এনে দেন, দেখবেন মাদ্রাসা ছাত্রখানে ঢাকা ইউনিভার্সিটির ছেলেও চামড়া সংরক্ষণ করে যাবে। ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তো মাস্টার্স করে গাড়িও তো চালাচ্ছে। হ্যাঁ, তো সেটা করবে, কিন্তু সেটার পিছনে আপনি মুনাফা তৈরি করে দিতে হবে। মুনাফা করলে যে কেউ ছুটবে এর পিছনে। এটা হলে আমার মনে হয় সব সমস্যার সমাধান হবে। আমাদের মাঝে রয়েছেন দুজন সাংবাদিক সদস্য। আমরা যারা ফয়জুর রহমান আছেন সিলেটের ডাকের, নামাজের মার্জান আছেন, ডালিম রেজা আছেন। আপনাদের যদি আমাদের অতিথিদের কাছে কোনো প্রশ্ন থাকে দয়া করে করতে পারেন। অসংখ্য ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ। আপনাদের আলোচনায় মোটামুটি সব কিছু উঠে এসেছে। এখান থেকে আমার দুটো প্রশ্ন ওভারঅল হচ্ছে মাননীয় সংসদ সদস্য, সরকার দলীয় এবং বিরোধী দলীয় উভয়ের কাছেই। যেমন একটা প্রশ্ন হচ্ছে যে এখানে আন্তর্জাতিক সনদ যেটা LWG যে সনদ, যেটি হচ্ছে আমাদের প্রধান প্রতিবন্ধক, এই সনদ অর্জন করার ক্ষেত্রে আপনারা কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য আপনারা ইনফ্লুয়েন্স করবেন কিংবা আপনারা চেষ্টা করবেন? এক। 2 নম্বর হচ্ছে আমরা সাধারণত দেখি সারা দেশ থেকে একদিকে একটা নারীর সংখ্যা কমেছে, অন্যদিকে হচ্ছে সারা দেশ থেকে কাঁচা চামড়া বা মোটামুটি ধরনের 2 দিন পরে গেলেও সবগুলা কিন্তু ঢাকা সাভারে যাচ্ছে, সেখানে বর্জ্য শোধনাগার নাই, ব্যবস্থাপনা না থাকার কারণে সেখানে কিন্তু জাম লেগে যাচ্ছে। যদি হচ্ছে আঞ্চলিক অস্থায়ী ট্যানারি, এটা সরকারি সহযোগিতা যদি করা যায়, তাহলে ধরেন আমাদের রাজু ভাই বক্তব্যের মধ্যে এসেছে যে সিলেট অঞ্চলে দাম সবচেয়ে কম। এখন যদি আঞ্চলিক অস্থায়ী ট্যানারি সরকারি সহযোগিতায় কোনো ব্যবসায়ীদেরকে নিয়েই করা যায়, তাহলে দেখা যাবে যে 6 মাস এখানে রাখা যাচ্ছে, আপনি দরদাম করার জন্য একটা সময় পাচ্ছেন। এই ব্যাপারে আপনাদের কোনো পদক্ষেপ আপনারা নেবেন কিনা? যেটা বলছেন যে একমাত্র এই সমস্যাটা না, LWG যে ইয়েটা সার্টিফিকেটটা, এটাই একমাত্র, এটা ওয়ান অফ দ্য প্রবলেম। আসলে মূল সমস্যাটা হচ্ছে আমাদের পরিকল্পনার সমস্যা। মূল সমস্যাটা হচ্ছে আগের সময় প্রিভিয়াস গভর্নমেন্ট যেভাবে ওই যে কিছু সংখ্যক সিন্ডিকেটদারি কিছু মানুষকে সকল সুবিধা দিয়ে দিচ্ছে, যার জন্য ওরা দামগুলো কমায় নিছে তাদের টাকা কামানোর জন্য। 900 কোটি টাকা লোন দিছে, তারা বিদেশে গিয়ে শপিং করছে, কিন্তু ইয়ে করে নাই। মূল সমস্যাটা এই জায়গায়। মূল সমস্যাটা হচ্ছে আপনাদের সরকারকে প্রথমে টোটাল একটা পরিকল্পনা করতে হবে, নিচ থেকে উপর পর্যন্ত, কালেকশন থেকে, প্রিজার্ভেশন থেকে ট্যানারি যাওয়া পর্যন্ত, তারপরে ইন্টারন্যাশনালি মার্কেটিং করা পর্যন্ত, টোটাল ব্যাপারটা একটা চেইনের মধ্যে নিয়ে আসতে হবে। এবং এখানে স্বচ্ছতা থাকতে হবে, ট্রান্সপারেন্সি, এবং মধ্যস্বত্বভোগীরা যাতে উপকৃত না হয়। যেটা বলেছেন যে চামড়া রপ্তানির ক্ষেত্রে যাতে 500টা কোম্পানি কেন ও বাদে সুযোগ দিতে হবে, কম্পিটিশন থাকতে হবে, তখন চামড়াগুলা অটোমেটিক্যালি আগের মতো বাসায় বাসায় গিয়ে নিয়ে আসবে, এটাকে সমস্যা হবে না। তো আমার দৃঢ় বিশ্বাস বর্তমান সরকার, আমি বলছি যে শিল্পমন্ত্রী বলেছেন বসবেন, যখন সময় তো 3 মাসের মধ্যে এইটুকু পারেন নাই ওনারা করতে, বা এই টোটাল পলিসিটা ম্যানেজ করতে পারেন না, যদিও দামটা একটু 2 টাকা বাড়িয়ে দিয়েছেন। তারপরে লবণ তো আগেই দেওয়া হয় বা এখনও দিচ্ছেন লবণ। এটা আমার বিশ্বাস এই বছর গেলে আগামী বছর এটার ইমপ্রুভমেন্ট হবে, এর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারগুলো সিরিয়াসলি নেওয়া হবে। কারণ আমি তো আগেই বলেছি, বর্তমান সরকার সবসময় শিল্পবান্ধব সরকার, এবং এমপ্লয়মেন্ট জন্য, জবের জন্য মানুষ উনি কাজ করতেছেন, এবং ব্যবসা বাণিজ্য প্রসারের জন্য সেই স্টেবিলিটিটা আনে কাজ করছেন। হ্যাঁ, কারখানাগুলো প্রাইভেটাইজেশন দিয়েছেন, ঠিক আছে। আর আরেকটা কথা বলেছেন যে প্রিজার্ভেশন যেটা আপনার করা এক জায়গায় হয় না, এটা স্বাভাবিকভাবে আমারও মনে হয় প্রিজার্ভেশনটা প্রতিটি জেলায় জেলায় হোক, আর নয় অন্তত না প্রত্যেকটা সিটি কর্পোরেশন বেস একটা প্রিজার্ভেশন থাকলে সমস্ত বিভাগের ইয়েটা কাজ হলো, বা একটা প্রিজার্ভেশন সেন্টার থাকলো, এখান থেকে তাদের সেন্ট্রাল প্রিজার্ভেশন সেন্টারে গেল। এইভাবে যদি করা হয়, এই ইনভেস্টগুলো করা হয় সরকারের পক্ষ থেকে, তাইলেও কিন্তু অনেক কিছু পাশাপাশি ব্যবসায়ী যারা আছেন তাদের সাথে তাদেরকে যদি একটু সুবিধা দিয়ে যাতে তারা সরকারের কাছ থেকে ক্রয় করেন, আমার মনে হয় এটা সরকার ইনভলভমেন্ট হলে অনেকখানি কমে আসবে। এই সিন্ডিকেটটা ভেঙে গেলে আমাদের এই সমস্যাগুলো আর থাকবে না, আমি যেটা বিশ্বাস করি। তো আমি দৃঢ় বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে আমি আজকেও কথা বলবো, যাতে বলেছেন যে লবণ পৌঁছে না, এটা আমি একটু নিশ্চয়তা পাবো যাতে প্রতিটা উপজেলায় লবণ গিয়েছে কি না। 2 নম্বর হচ্ছে আমাদের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয়ের সাথে আমরা পার্সোনালি কথা বলবো, বা আমাদের এমপি মহোদয় উনিও কথা বলবেন। পাশাপাশি সংসদে আমরা একটা একত্রের বিধি হোক আর
যে ইয়েতে হোক, প্রশ্ন উত্তর পর্বে হোক, আমরা একটা প্রশ্ন রাখবো সংসদের কাছে, তখন এটা রেকর্ডে থাকবে এবং এটা নিয়ে কাজ হবে। অথবা আমি ব্যক্তিগতভাবে হয়তো আমরা সিদ্ধান্ত প্রস্তাব আকারে একটা তুলে ধরে চামড়া শিল্পকে অবিলম্বে করা হোক, কীভাবে তাদেরকে পরিচর্যা করার ব্যবস্থা করা হোক, সিদ্ধান্ত প্রস্তাবের মতো আমরা সংসদে সেটা করব, অন্তত আমাদের বয়সটা রেজ করব। তো আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ অতি শীঘ্রই আপনার ঈদের পরপরই এই সমস্যাটা সমাধানের জন্য সরকার আরও নড়েচড়ে এটা সমাধান করবে। ধন্যবাদ। জনাব চৌধুরী, আমাদের আর কোন সাংবাদিক থেকে কোনো কথা বলবেন আমাদের অতিথিদের উদ্দেশ্যে? খুব তাৎক্ষণিক একটা বিষয় বলতে চাই যে আজকে আমাদের ডিসি মহোদয় যে মিটিং করেছেন, সেটা বলেছেন যে আমরা ঢাকার ব্যবসায়ী যাতে সিলেট থেকে চামড়া কিনে এই বিষয়টা নিশ্চিত করব। কিন্তু আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় কয়েকদিন আগে এই কথাই বলেছেন, কিন্তু আমরা এখনো এই আশ্বাসটা পাইনি বা মাদ্রাসার কর্তৃপক্ষদের এই আশ্বাসটা দেওয়া হয়নি যে যত টাকা নির্ধারিত হয়েছে স্থানীয় যারা ক্রেতা তারা যেন মাদ্রাসা থেকে ঠিক এই দামে নেয়। এইটা মনিটরিং এর জন্য যদি প্রতি উপজেলায় সরকারের পক্ষ থেকে বা ডিজিটাল পক্ষ থেকে একটা ট্যাগ অফিসার ঈদের দিনের জন্য বা একটা হটলাইন নাম্বার, যে যদি কোথাও হয়রানির শিকার হন কোনো মাদ্রাসার মুহতামিম বা পরিচালক বা কর্তৃপক্ষ, যে এই ফোন নাম্বারে বলবেন যে আমরা প্রয়োজনীয় বা যথাযথ দাম পাচ্ছি না, আপনারা ব্যবস্থা নিন। এই ধরনের ব্যবস্থা নেওয়ার যদি কোনো আশ্বাস দেওয়া হয় প্রশাসন থেকে বা এটা যথাযথ মূল্যে সেটা ক্রেতারা বা কিনে, তাইলে এই বিষয়টা নিশ্চিত করতে পারলে বোধ হয় একটু ভালো। এটা একদিনের মধ্যে সম্ভব, এটা আর একদিন আছে, সময় আছে। এবং আমরা যতদিন জানি যে আজকে বোধ হয় ডিসি মহোদয় একটা মিটিং করবেন চামড়ার বিষয়টার সঙ্গে, এই মিটিং এ যদি এই বিষয়টা তারা তুলে ধরেন তাই হতো। একটা প্রশ্ন করে এইটার সাথে সম্ভবত যে আমাদের মুসলিম রাজুভাই বলেছিলেন যে ঢাকা বা সিলেটের বাইরে, বিশেষ করে ঢাকায় নেত্রকোনায় এক ধরনের দাম থাকে, সিলেটে আবার আরেক ধরনের দাম, কিন্তু সরকার তো পুরো দেশের জন্য একই দাম নির্ধারণ করেছে। সিলেটে এসে কেন কমে যায় বা এই বিষয়ে কোনো মনিটরিং করার ব্যবস্থা এটা এই দিকে সরকার বা এই মুহূর্তে, এটা তো কালকেও সময় আছে, কোনো ব্যবস্থা নেওয়া যায়? তো আমার মনে হয় না এটা সঠিক, কারণ যেভাবে আছে সব জায়গায় প্রায় সিমিলার সিচুয়েশন থাকবে। ঢাকা যেহেতু হয়তো টেরারির এলাকায়, ওইটা সাভার এলাকা বা টেরারির লালবাগ এলাকায় টেরারি ছিল আগে, বা চামড়ার মূলত মূল জায়গাটা ওই জায়গায়, হয়তো এই জায়গায় একটু তাদের বেশি তৎপরতা থাকে, তারা কিনে ফেলে বেশি। আর সিলেট একটু দূর ফার হতে পারে, এটা একটা ব্যাপার। সিলেটে যেটা ঘটে আর কি, ওরা ঈদের দিন একটা সিন্ডিকেট তৈরি করে মাদ্রাসা কর্তৃপক্ষ ফোন দিলে বলে আমরা 200 টাকা করে কিনবো। এখন মাদ্রাসা কর্তৃপক্ষ খুবই বিপদে পড়ে, বিকেলে 100 টাকায় বিক্রি করতে হয় অথবা কোথাও কোথাও ফেলতে হয়। সংসদ সদস্য, সরকার দলীয় সংসদ সদস্যদের কাছে আমরা এই সাংবাদিক ভাইদের এই প্রশ্ন ধরে আমরা যে বিষয়টি প্রশ্ন রাখতে চাই যে এই যে সিন্ডিকেট করে যে যারা প্রাথমিক রুট লেভেলে বা যারা চামড়া কালেকশন করলো তাদেরকে একটা বিপাকে ফেলে দেয়া, এবং এই জায়গাটায় তারা কিন্তু অসহায় হয়ে পড়েন একটা সময়, কারণ চামড়া পচনশীল দ্রব্য। তো এই জায়গায় কি আপনাদের সরকারের পক্ষ থেকে কোনো মনিটরিং মানে কাজ করবে কিনা, যাতে করে তারা এই ট্র্যাপের মধ্যে না পড়েন? এই ব্যাপারটা যেহেতু জেলা প্রশাসকের মধ্যে উনি মনিটরিং করছেন বা আমরা আমাদের এলাকায় মনিটরিং করব, তো আমার দৃঢ় বিশ্বাস উনি যখন একটা প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা সেই প্রতিশ্রুতি রক্ষা করার জন্য ওনাকেও আমরা চেষ্টা করব রাখতে। কারণ যেহেতু বলেছেন যে ঢাকার ব্যবসায়ীরা যাতে এখান থেকে কিনে দাম দিয়ে, এটা ব্যবস্থা করা। তো আমার মনে হয় আপনারা যারা আছেন, যারা চামড়া করবেন, আপনারা করে প্রিজার্ভটা করেন, ইনশাআল্লাহ আমার বিশ্বাস এটা করতে হবে না। 2029 সালে আমরা কিন্তু শুল্কমুক্ত চামড়া এক্সপোর্ট করার সেই তালিকা থেকে আউট হয়ে যাব। 2030-এ আরও আমরা 12% শুল্ক দিয়ে চামড়াটা এক্সপোর্ট করতে হবে। আমাদের হাতে সময় কম, আমাদের এই সমস্ত ট্রেনারিগুলো যদি করতে হয় আজই পদক্ষেপ নিয়ে এই সমস্ত কম্পিটিশনে যেতে হবে। এই সমস্ত যে প্রধান সমস্যা 3টা আছে, 3টা সমস্যাই সমাধান করলে দ্রুত গতিতে দাঁড়ায় যাবে। তখন আমি 12% ট্যাক্স দিয়েও এক্সপোর্ট করতে আমার সমস্যা হবে না। আমার মনে হয় আমাদের যে 2 এমপি সাহেব আছেন, তারা যদি রমজানের ঈদের পরে একটা সাংগঠনিক উদ্যোগ নেন চামড়ার বিষয়ে। আমি অন্তত এটুকু বলতে পারি, আমাদের এমপি মহোদয় আছেন, আপনাদের এই চামড়ার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে হোক বা ওনাকে নিয়ে হোক, আমরা প্রয়োজনে সংসদের প্রশ্ন উত্তর করব লিখিতভাবে, আমরা বাণিজ্য মন্ত্রী মহোদয়ের কাছে সমস্যা এবং সমাধানের পদ্ধতিগুলো, আমরা আমাদের প্রপোজালগুলো আমরা তুলে ধরবো। প্রত্যেকটা দেশই তাদের যে পণ্যগুলো আছে এগুলো নিয়ে তাদেরকে মডিফাই করে ভালোভাবে বিশ্ববাজারে উপস্থাপন, বিশেষ করে চামড়া ব্যবসায়ী বা আমাদের মাদ্রাসাগুলোর স্বার্থে আমি এবং উনি আমরা উদ্যোগ নিয়ে প্রয়োজনে আমাদের সিলেটের আরও সংসদ সদস্য আছেন, ওদের সাথে কথা বলে ওনাদেরকে সাথে নিয়ে আমরা লিখিত একটা প্রস্তাবনা বাণিজ্য মন্ত্রী মহোদয়ের কাছে আমরা পেশ করব, যাতে উনি যত তাড়াতাড়ি সম্ভব এটার সমাধান করে দেন। এইটুকু আমরা কথা দিতে পারি আপনাকে। এই চামড়া শিল্পটা আসলে শুধু মাদ্রাসা
দের বিষয় না, এটা আমাদের একটা জাতীয় সম্পদ এবং এটা থেকে আমাদের বৈদেশিক মুদ্রা আহরিত হয় এবং সব থেকে উদ্যোগের ব্যাপার হচ্ছে এটাই যে আমরা আমাদের এই শিল্পটাকে বাঁচাতে হবে। এটাই আমরা সবাই চাই, আমরা চাই শিল্পটা বেঁচে থাকুক। ধন্যবাদ মাননীয় সদস্য। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে জনাব মুস্তাফিউদ্দিন রাজু যদি কিছু আসলে আমি যে প্রস্তাবগুলি পেশ করতে চেয়েছিলাম, আমাদের মাননীয় 2 সংসদ সদস্য ওনারা এই কথা বলে ফেলেছে। আমাদের সিলেট 5 থেকে নির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান সাহেব, ওনার একটা পরিচয় আছে, উনি আমাদের কওমি ভাষা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আর আমাদের সিলেট জেলার উনি সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তো আমার আসলে একটা প্রস্তাব থাকবে আমাদের যে 2 সংসদ সদস্যদের প্রতি, যে ওনারা নিজেরা আলোচনা করে, বিশেষ করে শিল্পমন্ত্রী আমাদের, ওনার কথাবার্তায় আমরা অনেকেই আশা করি যে সামনে এই সেক্টরে একটা পরিবর্তন আসবে। বিশেষ করে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ভর্তুকি দিয়ে থাকে, বিভিন্ন সেক্টরে ভর্তুকি দিয়ে থাকে মানুষের যে হয়রানির থেকে মুক্ত করার জন্য। সরকারের পক্ষ থেকে এরকম যদি একটা প্রস্তাবনা থাকে যে কওমি ভাষাগুলি যে চামড়াগুলি সংগ্রহ করে এগুলি তারা ক্রয় করে নেয়, পরবর্তীতে এটা বিভিন্ন দেশে সাপ্লাই করা বা টানানিতে দেওয়া, এটা সরকার করতে পারে। চাইলে মাদ্রাসা থেকে সরকার সরাসরি কিনে নেওয়ার একটা প্রক্রিয়া যদি থাকে, তাহলে এই সেক্টরে বিশেষ করে মাদ্রাসাগুলি অনেক উপকার হতো। এই ধরনের একটা উদ্যোগ যদি গ্রহণ করা যায়, বিশেষ করে গভর্নমেন্ট এই চামড়াগুলিকে ক্রয় করে দেওয়ার একটা প্রস্তাবনার ব্যবস্থা থাকে, তাইলে এই যে বিশেষ করে সিন্ডিকেট সরকার ভর্তুকি দিয়েও হলে এখানে যদি ক্রয়ের একটা ব্যবস্থা করে, তাহলে কওমি ভাষাগুলির জন্য ব্যাপক একটা উপকার হতো। ধন্যবাদ জনাব মুস্তাফিউদ্দিন রাজু। আমরা অনেকক্ষণ আসলে চামড়া শিল্পের এই সমস্যা এবং তার উত্তরণের উপায় নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করলাম এবং এর থেকে আমাদের যেভাবে সমস্যাগুলো ফুটে এসছে ঠিক তেমনিভাবে তার উত্তরণেরও অনেকগুলো আমরা আমাদের সম্মানিত আলোচকদের কাছ থেকে পরামর্শ পেয়েছি। আমরা আশা করছি যে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো যদি ওনারা নজরে নেন, আমলে নেন, তাহলে আমাদের এই ঝুঁকির মুখে পড়া এই সম্ভাবনাময় শিল্পটি এগিয়ে আবার প্রাণ ফিরে পাবে। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আপনাদের মূল্যবান সময় দেওয়া এবং অংশগ্রহণ করার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে চাচ্ছি। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বাংলাদেশের চামড়া শিল্প, তার বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করলাম এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ ব্যাপার এই সৃষ্ট পরিস্থিতি নিয়ে যেভাবে ঝুঁকির কথা বলেছেন এবং আমাদেরকে এই শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে তার ও আমাদের আশার আলো দেখিয়েছেন। আমরা প্রত্যাশা করি যে বিশ্বের সকল দেশ যখন তাদের নিজস্ব পণ্য নিয়ে আন্তর্জাতিক বাণিজ্যে অবাধে অংশগ্রহণ করছে, ঠিক তেমনি সময়ে আমাদের এই সম্ভাবনাময় শিল্পটি আমরা নানা জটিলতার মধ্য দিয়ে ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছি। আমরা প্রত্যাশা করছি আমাদের এই সম্ভাবনাময় শিল্প, চামড়া শিল্প, আমাদের সকলের অংশগ্রহণে, শুধু সরকার নয়, আমাদের সকলের অংশগ্রহণে, সকলের প্রচেষ্টায় আরেকটি সম্ভাবনাময় রপ্তানি খাত বা আরেকটি সম্ভাবনাময় বৈদেশিক মুদ্রা অর্জনের খাত হয়ে দাঁড়াবে। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।